Hello, my dear students. I hope you are fine and safe at your homes. You know, we are struggling for our own survival, and we will definitely win. Because of this war, your study should not hamper. For that, I am here to help you. Today, I will discuss the great escape of your English textbook written by Sugata Bose. And I will read the text line by line and tell you the Bengali meaning. It will help you. Open your books for your betterness, or else you can look at the video. It will also help you. Now, starting with the description of the writer, Sugata Bose. Who was Sugata Bose? Now start. Sugata Bose is a historian, author and the Gardner Professor of Oceanic History and Affairs at Harvard University. তাহলে কি বলছে? সুগত বোস একজন ঐতিহাসিক লেখক, বলে দিয়েছেন হিস্টোরিয়ান, অথর, ঐতিহাসিক লেখক, আর কি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের, হার্ভার্ড ইউনিভার্সিটির সামুদ্রিক ইতিহাস, ওশিয়ানিক হিস্ট্রি ও তার সম্পর্কিত বিষয়ের অধ্যাপক। তারপর কি বলেছে দেখো, বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোস, হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। তাহলে কি বলছে? বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, বর্ন টু দ্য এমিনেন্ট ফ্রিডম ফাইটার, জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ফ্রিডম ফাইটার ডক্টর শিশির কুমার বোস অ্যান্ড মিসেস কৃষ্ণা বোসের বাড়িতে। তাহলে শিশির কুমার বোস তার বাবা আর মিসেস কৃষ্ণা বোস মা। হি ইজ দ্য গ্র্যান্ড নেফিউ অফ সুভাষচন্দ্র বোস অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস। তাহলে কি বলছে? গ্র্যান্ড নেফিউ মানে ভাইপোর পুত্র, কার? সুভাষচন্দ্র বোসের, আর শরৎচন্দ্র বসুর নাতি। তারপর কি বলেছে? ইন 2011 বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিস ওপোনেন্ট। তাহলে 2011-এ বোস তার ম্যাজেস্টিস ওপোনেন্ট নামে একটি বই প্রকাশ করেন 2011-তে। তারপরে কি বলেছে? দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম দ্য বুক। তাহলে বলছে যে এই যে এখন যে পাঠ্যাংশটি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ওই বই থেকেই নেওয়া। কোন বই? ম্যাজেস্টিস ওপোনেন্ট, ওখান থেকে এটা নেওয়া হয়েছে। এক্সেপ্ট মানে নেওয়া। নাও স্টার্টিং উইথ দ্য টেক্সট, কী বলেছে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23 জানুয়ারি 1897। এটা আমাদের কাউকে আর বলতে হবে না, এটা আমরা ছোটোবেলা থেকেই জেনে এসেছি। Was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. To this purpose, he founded the Indian National Army (INA), which included a women's regiment too. দেখো তাহলে কি বলছে? নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে এখন বলা হচ্ছে এখানে। নেতাজি সুভাষচন্দ্র বোস, হু ওয়াজ নেতাজি সুভাষচন্দ্র বোস? উই অল নো, তাই তো? আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বোস কে ছিলেন। কি বলেছে দেখো এখানে লাইনটাতে, নেতাজি সুভাষচন্দ্র বোস, বর্ন 23 জানুয়ারি 1897। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মগ্রহণ হয়, যেটা আমরা সকলেই জানি, জানুয়ারির 23 তারিখে 1897। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার, ভারতের অন্যতম বিখ্যাত জাতীয়তাবাদী নেতা ছিলেন। হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল, যিনি ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আর এটার জন্য তিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন। আমরা ছোটোবেলা থেকেই নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে অনেক কিছু জেনে এসেছি, আমরা এইসব জানি, তাই তো? তাহলে কি বলছে? আইএনএ তিনি তৈরি করেছিলেন। ইন উইচ পারপাস, কোন পারপাসে তৈরি করেছিলেন? তিনি যে স্বাধীনতা সংগ্রাম করছিলেন সেই জন্য। হুইচ ইনক্লুডেড আ উমেন্স রেজিমেন্ট টু, যার মধ্যে মহিলাদের জন্য একটি সৈন্যবাহিনী ছিল। ইন 1941 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট। এটাও আমরা জানি 1941 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে হাউস অ্যারেস্ট এই শব্দটার সঙ্গে আমরা এখন খুব বেশি পরিচিত হয়ে গিয়েছি, তাই তো? বিকজ উই আর অলসো হাউস অ্যারেস্ট নাও বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা হাউস অ্যারেস্ট আছি এখন। সেরকমই তখন ছিল কাদের রুল? ব্রিটিশদের। আর সেই সময় সুভাষচন্দ্র বোসকেও হাউস অ্যারেস্ট করা হয়েছিল। হাউস অ্যারেস্ট আমরা ভালো মতো এখন বুঝে গিয়েছি, বাইরে গেলে পুলিশ থাকে। সে সময় সুভাষচন্দ্র বোসেরও এরকমই অবস্থা ছিল, গৃহবন্দী করে রাখা হয়েছিল। দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস।
তাকে তার বাড়িতেই রাখা হয়েছিল। হাউস অ্যারেস্ট আমরা জানি, হাউস অ্যারেস্ট, নিজের বাড়িতেই থাকবো আমরা, হাউস অ্যারেস্ট আছি। এবার দেখো তারপরে কী বলেছে, ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং and courageous escape of Subhash Bose from the clutches of British to continue his struggle for India's freedom। তাহলে কি বলছে, এই যে টেক্সটটা আছে, নিচে যে টেক্সট আছে যেটা আমরা পড়বো, সেই টেক্সটটা কি ব্রিটিশদের হাত থেকে কীভাবে সুভাষচন্দ্র বোস পালিয়ে গিয়েছিলেন ইন্ডিয়ার ফ্রিডম স্ট্রাগলে আবার যোগ দেওয়ার জন্য, সেটার উপরই আছে। তাহলে এখন পড়ি। কি বলছে, লুকিং পেল অ্যান্ড থিন উইথ আ বুশি হাফ গোন বিয়ার্ড, Subhas was reclining on his pillow when Shishir, his nephew, entered Subhas's bedroom that December afternoon। তাহলে কি বলছে, কেমন ছিল সুভাষ, কেমন লাগছিল দেখতে, দেখো বলে দিল লুকিং পেল অ্যান্ড থিন। পেল অ্যান্ড থিন মানে রোগা বিবর্ণ, উইথ আ বুশি হাফ গোন বিয়ার্ড। বুশি হাফ গোন বিয়ার্ড মানে অর্ধেক বেড়ে ওঠা ঘন দাড়ি সমেত। সুভাষ ওয়াজ রিক্লাইনিং মানে হেলান দিয়ে বসে থাকা, আরাম করা একটু, বসেছিলেন যখন তার ভাইপো শিশির এন্টার্ড সুভাষের বেডরুম দ্যাট ডিসেম্বরের বিকেলবেলায় সুভাষের ঘরে যখন তার ভাইপো ঢুকলো, সেই সময় সুভাষ ওয়াজ রিক্লাইনিং। তারপর কি বলছে, সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। সুভাষ তাকে বেডে তার পাশেই বসতে বলল, মানে বসতে দিল। এবার তারপরে কি বলছে দেখো, লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি। লুকিং ইন্টেন্সলি মানে আবেগের সাথে, মানে অনেক গভীর মনোযোগের সাথে তার দিকে তাকিয়েছিল। লুকিং ইন্টেন্সলি অ্যান্ড সেড, আর তাকে বলল কি, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি, তুমি কি আমার জন্য কোনো কাজ করতে পারবে। শিশির নডেড, নড মানে আমরা জানি মাথা নাড়ানো, আর এখানে নডেড মানে মাথা নাড়িয়ে সম্মতি দিল। শিশির মাথা নাড়িয়ে সম্মতি দিল। এবার দেখো নেক্সট কি বলেছে, দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন আউট ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা কী ছিল, তো কাজটা এখন বলা হচ্ছে। কাজটা ছিল দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন আউট, কাজটা যখন দেখা গেলো, কাজটা ছিল ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা ছিল সুভাষকে ভারতবর্ষ থেকে বাইরে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করা, পরিকল্পনা, মানে যোজনা বানানো, আর সেটাকে কীভাবে নিয়ে যাবে, রূপান্তর করা, সেটার ব্যাপারে ডিসকাস করা, ওটাই প্ল্যানটা তৈরি করা। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কেল ইন দ্য ডেড অফ নাইট টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। শিশিরকে অনেক রাত্রিবেলা, গভীর রাতে তার আঙ্কেলকে, কাকাকে ড্রাইভ করে নিয়ে যেতে হবে, মানে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে কোথায়, টু আ রেলওয়ে স্টেশন, একটা রেল স্টেশনে, ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা, কলকাতা থেকে অনেক দূরের একটা রেল স্টেশনে। বোঝা গেল। তাহলে প্ল্যানটা ছিল সুভাষকে পালিয়ে নিয়ে যাওয়ার। যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ওয়াজ দ্য প্ল্যান, দ্য প্ল্যান ওয়াজ টু এসকেপ। কি বলছে দেখো, ফ্রম হিজ আঙ্কলস রেসিডেন্ট অ্যাট এলিং রোড শিশির ওয়াক ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস অ্যাট ওয়ান উডবার্ন পার্ক ইন আ স্টেট অফ ওয়ান্ডার অ্যান্ড সাবডিডিউড এক্সাইটমেন্ট। তাহলে কি বলছে, তার কাকার বাড়ি থেকে, এলিং রোড তার কাকার বাড়ি থেকে একটা সাবডিডিউড এক্সট্রিমেন্ট মানে চাপা উত্তেজনার, আর ওয়ান্ডার মানে অবাক বিস্মিতের মধ্যে দিয়ে শিশির সেই রাতে তার বাড়ি কোথায়, এক উডবার্ন পার্ক, সেখানে পৌঁছালো। তারপরে কি বলছে, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষেস হাউস। দেখো পুলিশরা সুভাষের বাড়ির উপর নজর রাখছিল, হাউস অ্যারেস্টে রাখেই, সেটা আমরা একদম ভালো মতো জানি, এখন এই জিনিসটার সাথে আমরা পরিচিত। দো ইট ওয়াজ নর্মাল ফর আ নেফিউ টু ভিজিট অ্যান এইলিং আঙ্কল, সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। দেখো কি বলা হচ্ছে, এটা নর্মাল। হোয়াট ওয়াজ নর্মাল, যে আ নেফিউ টু ভিজিট অ্যান এলিং আঙ্কেল, যে একটা নেফিউ তার এলিং আঙ্কেলকে দেখতে আসবে, এটা ছিল একটা স্বাভাবিক বিষয়। অসুস্থ কাকা, এলিং মানে অসুস্থ,
সুভাষ হ্যাড অ্যান অ্যাডিশনাল এক্সকিউজ ফর মিটিং হিজ নেফিউ। সুভাষের কাছে তার নেফিউর সাথে দেখা করার জন্য একটা অ্যাডিশনাল মানে অতিরিক্ত এক্সকিউজ মানে অজুহাত ছিল। এবার তারপরে কি বলেছে, শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং রেডিও। শিশির রেডিও চালাতে খুব ভালো জানতো। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং রেডিও। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। সে সুভাষকে বিদেশি বার্তা যে থাকতো, বিদেশের নিউজ, সেগুলো শুনতে, মানে নিউজ বলতে কি, বিদেশিরা তো তখন শাসন করতো, ওরা হচ্ছে রেডিওতে কোনো বার্তা দিত, যেরকম আমাদের এখন প্রধানমন্ত্রী মন কি বাত বলে টিভিতে, সেরকমই বার্তা দিত, সেটা শুনতে সাহায্য করতো। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এস্কেপ। সুভাষ আর শিশির পালানোর জন্য, কার পালানোর জন্য, হুজ এস্কেপ, অ্যাবাউট সুভাষেস এস্কেপ। সুভাষের এস্কেপের জন্য বিভিন্ন উপায় ভাবলো, মানে আলোচনা করতে থাকলো, ডিসকাস করতে থাকলো। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। সবশেষে তারা ডিসাইড করলো, স্থির করলো, মানে চিন্তা করে নিল, ভেবে নিল যে তারা একদম স্বাভাবিকভাবে প্রধান দরজা মানে মেন দরজা দিয়েই বেরোবে, মেন গেট দিয়ে বেরোবে। শিশির ওন্ড আ জার্মান কার কল্ড দ্য ওয়ান্ডারার। শিশিরের একটা জার্মান কার ছিল যার নাম ছিল ওয়ান্ডারার, which he and Subhas choose for their journey, যেটা হচ্ছে সুভাষ আর শিশির তাদের জার্নির জন্য নির্ধারিত করেছিল, চুজ করেছিল যে ওটাতে করে ওরা যাবে। তাহলে আমরা আজকে টেক্সটটা পড়লাম। টেক্সটটা তোমাদের অবশ্যই হেল্প করবে। এর পরের দিন আমরা ইউনিট 2টা পড়ব। আর এখান থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা এরপরে আপডেট পেয়ে থাকো। নোটিফিকেশানের জন্য বেল আইকনেও ক্লিক করে দেবে।